চাষার বেটা চাষা হবে, রাজার বেটা রাজা। এই কনসেপ্ট আমাদের বহু যুগ যুগ ধরে চলে এসেছে, কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে। এখন রাজার বেটা রগবাজ হতে পারে, চাষার বেটা আবার বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে এই প্রসঙ্গটা কিন্তু অনেকটাই ব্যতিক্রমী। তার কারণ, রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে রাজনীতি আর পাঁচটা কনসেপ্টের থেকে একটু আলাদাভাবেই চলে। এখানে ডাইনেস্টি পলিটিক্স বা বংশানুক্রমিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার একটা প্রবণতা রয়েই যায়। কিছু ক্ষেত্রে আবার বলা যায় যে মানে যোগ দেওয়ার বিষয়টা না তুলে ধরে যে তাকে জোর করেই কার্যত নামানো হয় রাজনীতির ময়দানে। কারণ একটা পার্টিকুলার জায়গা বা একটা পার্টিকুলার আসন বা একটা পার্টিকুলার কেন্দ্রকে নিজের গ্রিপে রাখবার জন্যেই এই রাজনীতির ময়দানে পরবর্তী জেনারেশন বা বংশানুক্রমে সেই এলাকাকে ধরে রাখার একটা চেষ্টা থাকে। তা সে আমি যদি আমাদের রাজ্যের ক্ষেত্রে ধরে নিই, আহ, একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বা বামেদের ক্ষেত্রেও কিছু সংখ্যক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রবণতা থাকতে কংগ্রেসের ক্ষেত্রে রয়েছে। কিন্তু প্রসঙ্গ হলো, এই মুহূর্তে বাংলায় বা বঙ্গ রাজনীতিতে ভোটের যে দামামা সেটা অলরেডি বেজে গিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, 23 এবং 29শে এপ্রিল আমাদের এখানে ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। আহ, তার সঙ্গে 4ঠা মে রয়েছে তার রেজাল্ট। এই যে আহ, ভোটবঙ্গে, সেখানেও প্রার্থী তালিকা বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আমরা দেখলাম যে এই ডাইনেস্টি পলিটিক্স সেটা কিন্তু অব্যাহত। আহ, দিল্লির মসনদে যখন রাহুল গান্ধী তিনি আহ, সেখানে জায়গা পেলেন, তখন প্রচুর রাজনৈতিক দল, বিশেষ করে বর্তমান বিজেপি, তারপরে অন্যান্য আরো বেশ কিছু রাজনৈতিক দল, তারা খুব সেটা নিয়ে সমালোচনা করেছিলেন রাজনৈতিক দলের নেতৃত্বরা। তার কারণ, সেক্ষেত্রে সেই ডাইনেস্টি পলিটিক্সের কথা সেখানে তুলে ধরা হয়। পরবর্তী সময় বিজেপি শাসনভার গ্রহণ করে ওই দেশের, সেখানেও বেশ কিছু নেতানেত্রীর যারা ছেলে মেয়ে বা তাদের পরিবারের সদস্য, তারা যখন সেখানে রাজনীতিতে আসে, সেক্ষেত্রেও বারবার কথা ওঠে এই ডাইনেস্টি পলিটিক্সের। কিন্তু তারপরেও ভোট রাজনীতিতে নিজেদেরকে প্রাসঙ্গিক করে রাখতে বা নিজেদেরকে স্বচ্ছ প্রমাণ করতে একাধিক রাজনৈতিক দল, তারা কিন্তু এই ডাইনেস্টি পলিটিক্সের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। অথচ যখন আওয়াজ তারা তুলছে, তাদের দলেই একাধিক নেতানেত্রী, তাদের ছেলেমেয়েরা ভোট রাজনীতি থেকে শুরু করে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছে বা করে চলেছে। আহ, মূলত কিছু ক্ষেত্রে যেটা দেখা যায় যে নিজের ক্যারিশমাতে সেই রাজনীতি প্রভাব তার মধ্যে আসে। যেমন এক্সাম্পল স্বরূপ দুটো উদাহরণ একদম কোট আনকোট আমরা দেখতে পাই বঙ্গ রাজনীতির ক্ষেত্রে। একদিকে আহ, শিশির অধিকারীর ছেলে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা দুজনেই প্রভাব থাকলেও তাদের পূর্বসূরি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তিনি এখনো সক্রিয় রাজনীতির ময়দানে রয়েছেন। শিশির অধিকারী অপেক্ষাকৃত তার বয়স হয়েছে এবং তিনি কিছুটা কোণঠাসা নানান কারণে। তাদের দুজনের সক্রিয় রাজনীতিতে এখনো অংশ থাকলেও শুভেন্দু অধিকারী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাদের নিজেদের কিছুটা কারিশমা রয়েছে এবং সেই কারিশমাকে কাজে লাগিয়েই তারা কিন্তু রাজনীতির ময়দানে রয়েছেন।
কিন্তু যে প্রসঙ্গে আজকে বসলাম বলতে, সে প্রসঙ্গে বলতে গেলে দেখা যাচ্ছে যে এবারের যে প্রার্থী তালিকা তাতে বিভিন্নভাবে এই বলা চলে যে আহ, এই যে ডাইনেস্টি পলিটিক্স তার একটা প্রভাব কিন্তু লক্ষণীয়। বিশেষ করে আমি বলবো তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা, সে প্রার্থী তালিকার ক্ষেত্রে আমরা যদি চোখ রাখি সেক্ষেত্রে বহু প্রার্থী এরকম রয়েছেন যারা কিনা এর আগে রাজনীতির ময়দানে সেভাবে অংশগ্রহণই করেননি। তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, কিন্তু তাদের যারা মানে কিছু ক্ষেত্রে বাবা, কিছু ক্ষেত্রে মা, কিছু ক্ষেত্রে আহ, মানে স্বামী, তো কিছু ক্ষেত্রে আহ, স্ত্রী, তাদের রাজনৈতিক প্রভাব বহুদিন ধরেই রয়েছে বঙ্গ রাজনীতিতে, এবং সেই জায়গার থেকেই প্রথমবারের জন্য তারা প্রার্থী হয়েছেন। যেমন সবার আগে যদি আহ, নাম আমরা যে নামটা দেখতে পাই সেটা হলো গিয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তিনি পেশায় আইনজীবী, সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও তার বাবা সাংসদ তৃণমূলের, এবং সেক্ষেত্রে উত্তরপাড়া আসনটিতে শীর্ষণ্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তিনি মূলত সেখানে বাম হেভিওয়েট প্রার্থী রয়েছেন আহ, মীনাক্ষী মুখোপাধ্যায়, তার বিরুদ্ধে তিনি লড়ছেন। অন্যদিকে এই সিটে আগে অভিনেতা কাঞ্চন মল্লিক তিনি ছিলেন, কিন্তু এবারের ভোটে কাঞ্চন মল্লিককে টিকিট দেওয়া হয়নি, তার বদলে শীর্ষণ্যকে দেওয়া হয়েছে। যেমন বিদায়ী বিধায়ক রয়েছেন স্বর্ণকমল সাহা, তার ছেলে সন্দীপন সাহা, তিনিও এবারে প্রার্থী পদে প্রার্থী হয়েছেন। বিধায়ক দুলাল দাস, তিনি মহেশতলার অঞ্চলের বিধায়ক ছিলেন। তো সেই প্রাক্তন বিধায়ক দুলাল দাসের মেয়ে একদিকে রত্না চট্টোপাধ্যায়, আমরা সবাই জানি যে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না, এবং তার ছেলে সুভাষিস দাস, দুজনেই এবারে টিকিট পেয়েছেন। যদিও রত্না এবং সুভাষিস দুজনেই সক্রিয় রাজনীতিতে রয়েছেন, কিন্তু তবুও কোথাও না কোথাও গিয়ে দুলাল দাসের যে প্রভাব সেটা বেশ খানিকটা রয়েছে। অন্যদিকে আমরা জানি যে সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, তিনিও কিন্তু মূলত সাধন পাণ্ডের নামেই তার কিন্তু মূল প্রচার। তিনি এখনো নিজের কারিশমা সে অর্থে দেখাতে পারেননি। হতে পারেন হয়তো তার রাজনৈতিক চেতনা রয়েছে, তার রাজনৈতিক যথেষ্ট জ্ঞান রয়েছে, কিন্তু তবুও সাধন পাণ্ডের নামেই কিন্তু শ্রেয়া পাণ্ডের নাম এখনো নেওয়া হয়, তার কারণ সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে সবসময় উল্লেখ করা হয়। অন্যদিকে বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ, মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক, বেচারাম মান্না স্ত্রী করবী মান্না, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়, এনারা প্রত্যেকেই কিন্তু রয়েছেন প্রার্থী তালিকায়। তাদের অনেকেই রয়েছেন প্রথমবারের জন্য তারা প্রার্থী হচ্ছেন, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা কিনা সক্রিয় রাজনীতিতে তাদের নাম এখনো এস্টাবলিশ করতে পারেননি। ফলে ওই যে কনসেপ্টটা ডাইনেস্টি পলিটিক্স, আমি এক্ষেত্রে অনেকেই বলতে পারেন যে আমি হয়তো তৃণমূলকে আক্রমণ করছি বা তৃণমূলকে নিয়ে কটাক্ষ করতে বসেছি। বেসিক্যালি তা নয়। বিষয়টা হলো যে এটা বোঝানোর জন্যে এই ভিডিওটা, যে রাজনীতি সবসময় আর পাঁচটা পেশা, আর পাঁচটা মানে আমাদের যে সমাজের যে আর পাঁচটা দিক রয়েছে তার থেকে একটুখানি আলাদা হয়। কথায় বলে রাজনীতি সবকি বাস কা বাত নেই, মানে সকলের জন্য রাজনীতি নয়, সকলে রাজনীতি করতে পারেন না। রাজনীতি এমন একটা জিনিস, যেই নীতি বোধ, যেই নীতির প্রতি আনুগত্য, যেই নীতির প্রতি আহ, স্বচ্ছতা, যেই নীতির প্রতি দায়বদ্ধতা থাকা অত্যন্ত প্রয়োজন, এবং তবেই রাজনীতির ময়দানে উত্তীর্ণ হওয়া ভালো বলা চলে।
তার কারণ শুধুমাত্র আমার বাবা, কাকা, দাদা, মামা, জ্যাঠা রাজনীতির ময়দানে বড় ফিগার বলেই আমিও রাজনীতিতে নামবো, এই কনসেপ্টটা হয়তো না চলাই ভালো বা না রাখাই ভালো। আবার এমন অনেক রাজনীতিবিদ রয়েছেন যার পূর্বপুরুষেরা কেউ কোনোদিন রাজনীতির মানে ঘাটও মারাননি। তো সেক্ষেত্রে তারা রাজনীতিতে এসেছেন, তারা রাজনীতি করছেন, এবং রাজনীতির ক্ষেত্রে তারা নিজের নিজের অবদান রেখেছেন। এরকম বহু নেতা নেত্রী রয়েছেন। আমি যদি মানে দুটি যুযুধান দল, বাম এবং তৃণমূল এবং বিজেপি ধরে নিই বাংলার মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে এই দুটি দলের ক্ষেত্রে আমরা যদি ধরি যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারে পূর্বসূরি যারা ছিলেন তারা কিন্তু কেউ রাজনীতির ময়দানে বিশাল নাম করা কেউ ছিলেন না, বা রাজনীতির ময়দানে ছিলেনও না সেই অর্থে। তিনি ক্রমশ নিজের চেষ্টায়, নিজের উদ্যোগে, নিজের ক্যারিশমাতে তিনি উঠে এসেছেন। প্রথমে বিরোধী দলনেত্রী হিসেবে উঠে এসেছেন এবং পরবর্তী সময় গত প্রায় 15 বছর ধরে তিনি মুখ্যমন্ত্রিত্ব করছেন এ রাজ্যের, এবং একটি নতুন দল গড়ে সেই দল পরিচালনা করছেন। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখতে গেলে তিনি কিন্তু শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়াতেই, পরবর্তী সময় ধীরে ধীরে নিজেকে তুলে ধরেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বহু রাজনীতিবিদ রয়েছেন যারা কিনা তাদের পূর্বসূরি যারা ছিলেন তাদের হাত ধরে উঠে এসেছেন এবং পরবর্তী সময়ে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারেননি রাজনীতির ময়দানে এসে, এবং তারা ক্রমশ হারিয়ে গেছেন। ঠিক স্পোর্টসের ক্ষেত্রেও একইভাবে ধরা যায়। স্পোর্টসের ক্ষেত্রেও এই ডাইনেস্টি সিস্টেম যেটা, সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই ভারতের ক্ষেত্রে আমরা যদি ধরি যে একাধিক ক্রিকেটার যারা কিনা মানে আমি যদি স্পোর্টসের ক্ষেত্রে ক্রিকেটটা বিশেষ করে ধরি, কারণ ক্রিকেট আমাদের এখানে সব থেকে পপুলার গেম, সেক্ষেত্রে যদি ধরে নিই যে সুনীল গাভাস্কার, তার ছেলে রোহন গাভাস্কার, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি, কারণ সেই কোয়ালিটি হয়তো তার ছিল না। আবার অন্যদিকে আমরা যদি দেখি যে সচিন পুত্র অর্জুন, সেও নিজেকে সেইভাবে কিন্তু মেলে ধরতে পারেনি যেখানে কিনা তার বাবা বিশ্বের এখনো পর্যন্ত 1 নাম্বার ব্যাটসম্যান হিসেবে পরিগণিত হন। আহ, যদি আমি ধরে নিই রাহুল দ্রাবিড় বা বীরেন্দ্র সেহবাগের ক্ষেত্রে, তাদের সন্তানরাও যদিও তারা ক্রমশ বেড়ে উঠছে, কিন্তু তবুও সেভাবে তাদের পূর্বসূরিকে পূর্বসূরির মতন ছাপ ফেলতে পারেনি এখনো। স্পোর্টসের অন্যান্য দিক যদি দেখি, আমি যদি ধরে নিই যে প্রকাশ পাড়ুকোনের কথা, অত্যন্ত স্বনামধন্য একজন ব্যাডমিন্টন প্লেয়ার, তার মেয়ে দীপিকা পাড়ুকোন, তিনি সম্পূর্ণ স্পোর্টসের জায়গাটাকে এড়িয়ে গিয়ে একটা ভিন্ন জায়গায় নিজেকে এস্টাবলিশ করেছেন বিনোদন ক্ষেত্রে। কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু বহু জায়গায় এই রাজনীতির লোভ, ক্ষমতার লোভ, আহ, নিজেকে মানে প্রচারে রাখার লোভ, সেই লোভে অনেক সময় পূর্বসূরিদের হাত ধরেই রাজনীতির ময়দানে উত্তীর্ণ হন তাদের উত্তরসূরিরা। কেউ সফল হন নিজের ক্যারিশমাতে, কেউ তাদের পূর্বসূরির নাম ভাঙিয়ে চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটাই জায়গায়, ডাইনেস্টি পলিটিক্স কি আদৌ ভালো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাজনৈতিক ব্যবস্থা, আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতি সেটার ক্ষেত্রে? নাকি রাজনীতির ক্ষেত্রে যোগ্যতা বিচার করেই সেই সমস্ত মানুষগুলোকেই সামনে আনা প্রয়োজন যারা সেই রাজনীতির বা কোট আনকোট রাজনীতির মর্যাদাটা রাখতে পারেন? ভেবে দেখবেন। ভাবলে পরে আপনার কি মনে হয় সেটা জানান। আমি তার উত্তর দেব একটা সুস্থ স্বাভাবিক জায়গায়, পর্যালোচনা হতে পারে, এবং আহ, রাজনীতিতে কাদের আসা উচিত, কাদের রাজনীতি করা উচিত, সেই বিষয়টা নিয়েও
আপনাদের সঙ্গে কথা বলতে আমি রাজি আছি। ভালো থাকুন।